রচনার শ্বশুরবাড়ির লোকেরা ধনী না হলেও তাদের খাবার দাবারের ক্ষেত্রে ভালোই বহর আছে। সংসারের রোজগার মধ্যবিত্ত, কিন্তু 3 বেলা খাওয়া দাওয়া করার সময় তাদের যেন বিরিয়ানি ছাড়া মুখে কোনো খাবারের স্বাদ লাগে না। তারা সব সময় বেশ ভালো করে জমিয়ে গরম গরম মাটন কিংবা চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করে। তার উপর সেটা যদি শীতকাল হয় তাহলে তো কোনো কথাই নয়। শীতকালে রচনার গরিব শ্বশুরবাড়ির লোকেরা দামি বিরিয়ানি খেতে পছন্দ করে। এমনই একদিন রচনা রান্নাঘরে গিয়ে রান্না করবে, তখন তার শাশুড়িমা কবিতা দেবী সেখানে গিয়ে বলে, আজকে বেশ জমিয়ে শীত পড়েছে, দুপুরে কি রান্না বান্না করছো বৌমা? আপনার ছেলে সকালবেলা বাজার থেকে কাতলা মাছ আর পালং শাক নিয়ে এসেছে, তাই আজকে ধনেপাতা দিয়ে কাতলা মাছের ঝোল আর পালং শাকের চচ্চড়ি রান্না করছি। কি দুপুরবেলা পাতলা ঝোল আর পালং শাকের চচ্চড়ি কে খাবে? আমরা ওসব খেতে পারবো না। আজকে শীতের মধ্যে বেশ গরম গরম ধোয়া ওঠা মাটন বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। দুপুরবেলা যদি 1 প্লেট ভর্তি মাটন বিরিয়ানি পাওয়া যেত তাহলে দুপুরের খাওয়াটা পুরো জমে যেত। শাশুড়ির মুখে মাটন বিরিয়ানি খাওয়ার কথা শুনে কবিতা কিছুটা অবাক হয়, কারণ না আছে তাদের বাড়িতে বিরিয়ানির চাল কিংবা মাংস। কি, আজকে আবার বিরিয়ানি খাবেন? এই যে কালকে রাত্রিবেলা আপনার ছেলে কারখানা থেকে বাড়ি ফেরার সময় আপনাদের সবার জন্য গরম গরম বিরিয়ানি নিয়ে আসলো। কালকেই তো 1000 টাকা খরচা করে বিরিয়ানি খেলেন, আজকে আবার বিরিয়ানি খাবেন? আপনি কি বুঝতে পারেন না আপনার ছেলের মাসের ইনকাম খুব একটা বেশি নয়? তার উপর এতজন মানুষের সংসার একা হাতে টেনে নিয়ে যায়। আপনারা যদি শীতকালে প্রত্যেকদিন বিরিয়ানি খাওয়ার বায়না ধরেন তাহলে কি করে হয় বলুন তো? এই চুপ করো, সব সময় টাকা নেই বলে একদম গলা শুকাবে না। আমি আজকেই সকালে দেখেছি আমার ছেলে অফিসে যাওয়ার আগে তোমাকে 2000 টাকা দিয়ে গেছে। তুমি ওই টাকা দিয়ে আমাদের বাড়ির সামনের রেস্টুরেন্ট থেকে গরম গরম মাটন বিরিয়ানি নিয়ে এসে দাও। ওই টাকাটা আপনার ছেলে আমাকে হাত খরচা করার জন্য দিয়ে যায়নি। বাড়ির ইলেকট্রিক বিল বাকি আছে, দুধের টাকাও দেয়া হয়নি, পেপারের টাকাও দিতে হবে, কয়েকটা মশলাপাতি কিনতে হবে। আমি 2000 টাকা দিয়ে এখন বিরিয়ানি কিনে টাকা নষ্ট করতে পারবো না। ঠিক আছে, বিরিয়ানি কিনতে হবে না, তুমি টাকাটা তোমার কাছে জমিয়ে রাখো। তোমাকে বলে দিলাম, আজকে দুপুরবেলা যদি তুমি বিরিয়ানি নিয়ে না আসো তাহলে কিন্তু আমরা বাড়িতে কোনো খাওয়া দাওয়া করব না, না খেয়েই বসে থাকবো। শাশুড়ির কথা শুনে রচনা বিপদে পড়ে। একে তাদের কাছে টাকার অভাব, তার উপর শ্বশুরবাড়ির লোকেরা বিরিয়ানি খাওয়ার জন্য পাগল হয়ে ওঠে। তাই রচনা বাধ্য হয়ে সেই 2000 টাকা খরচা করে বাড়ির সামনে রেস্টুরেন্ট থেকে গরম গরম মাটন বিরিয়ানি নিয়ে আসে। তার শ্বশুরবাড়ির লোকেরা আনন্দ করে মাটন বিরিয়ানি খেয়ে নেয়। সন্ধ্যাবেলা দীপেশ যখন অফিস থেকে বাড়িতে ফিরে আসে তখন রচনা তাকে সব ব্যাপার জানায়। আমি কি করব বলো তো? সারাদিন কাজ করে এসে সব কথা শুনতে ভালো লাগে না। নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে আর সবাই নাকি বিরিয়ানি খাবে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন পেরিয়ে যায়। এরই মধ্যে দীপেশ ওভারটাইম কাজ করে টাকা নিয়ে আসে। সেই টাকা দিয়ে বাড়ির যাবতীয় প্রয়োজন মেটানো হয়। একদিন সকালে রচনা যখন বাজারে যাবে তখন, বৌদি আজকে বাজার থেকে চিকেন লেগ পিস নিয়ে আসবে, তার সাথে বিরিয়ানির চাল আর বিরিয়ানির মশলা, কারণ আমাদের খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। বেশি করে বিরিয়ানি করে রাখবে, তাহলে আজকে লাঞ্চ আর ডিনারে একসাথে বিরিয়ানি হয়ে যাবে। আমার কাছে চিকেন কেনার মতো টাকা নেই। টাকা নেই যখন মাংসের দোকান থেকে ধার করে চিকেন নিয়ে এসো। দাদার কাছে যখন টাকা আসবে তখন মাংসের দোকানে কিংবা মুদিখানার দোকানে টাকা শোধ করে দেবে। কিন্তু আজকে তোমাকে চিকেন বিরিয়ানি রান্না করতেই হবে। শীতকালে বিরিয়ানি ছাড়া অন্য খাবার খেতে ভালো লাগে না। কৃষ্ণার এরকম উদ্ধর্তপূর্ণ কথা শুনে রচনা একেবারে অবাক হয়ে যায়। দোকানে ধার করা যায়, কিন্তু তবুও তারা বিরিয়ানি খাওয়া কমাতে পারবে না। রচনা রাগ করে বাজারে যায় এবং চিকেনের দোকান থেকে ও মুদিখানার দোকান থেকে ধার করে বিরিয়ানি রান্না করার সরঞ্জাম কিনে নিয়ে আসে। সেদিন রচনা সবার জন্য আবার গরম গরম চিকেন বিরিয়ানি রান্না করে। কিন্তু রচনা যখন তাদের প্লেটে চিকেন বিরিয়ানি পরিবেশন করে তখন, এ কি বৌমা, আমি তোমার শ্বশুর মশাই আর তুমি আমার বিরিয়ানিতে একটা মাত্র লেগ পিস দিয়েছো? দেখো, তাও আবার কেমন ছোট মতো শুকনো ধরনের। বিরিয়ানির মধ্যে এরকম একটা লেগ পিস দেখতে মোটেই ভালো লাগে না। তুমি একটা বড় লেগ পিস দাও আমাকে।
তুমি আমার বিরিয়ানিতে ডিম দাওনি কেন? তার উপর বড় আলুও নেই। চিকেন বিরিয়ানি রান্না করেছো, তার মধ্যে ডিম আলু কিছুই দেবে না? ডিম আর আলু ছাড়া বিরিয়ানি খেতে ভালো লাগে না। শুধুমাত্র ছোট ছোট লেগ পিস, তার সাথে বিরিয়ানির ভাত দিয়েছো, তাও আবার কম করে। তোমাকে বলেছি না বিরিয়ানি পরিবেশন করার সময় এরকম কিপটেমি করবে না। আর আমার বিরিয়ানিতে চিকেনের লেগ পিসটাও ছোট হয়ে গেছে। ওই দেখো মা, বৌদি বিরিয়ানির হাঁড়ির মধ্যে বড় বড় লেগ পিসগুলো ভাত দিয়ে চাপা দিয়ে লুকিয়ে রেখেছে। আমার মনে হয় ওগুলো নিজে খাবে বলেই রেখেছে। তোমরা ভুল কথা বলছো। ওই লেগ পিসগুলো রাতে খাওয়ার জন্য রেখে দিয়েছি, কারণ রাতে তোমরা আবার বিরিয়ানি খেতে চাইবে। আমার পক্ষে তো বারবার বাজার থেকে চিকেন কিনে নিয়ে এসে বিরিয়ানি রান্না করা সম্ভব নয়। তাছাড়া মা, আজকে যদি বিরিয়ানির মধ্যে ডিম আর আলু দিই, তাহলে তো সব ডিম শেষ হয়ে যাবে। পরে আর রান্না করার মতো ডিম আলু কিছুই থাকবে না। তখন কি না খেয়ে থাকবো নাকি? কেন, ছেলে বাজার থেকে ডিম আলু কিনে নিয়ে আসবে। যাও রান্নাঘরে যাও, ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ করে নিয়ে আসো, তারপর বিরিয়ানির মধ্যে মিশিয়ে দেবে। এখন আমাদেরকে আরো একটা করে বড় বড় লেগ পিস দিয়ে যাও। সবার কথা শুনে রচনার আর কিছু করার থাকে না। সে তার শ্বশুরবাড়ির লোকেদের আবার বড় বড় লেগ পিসগুলো পরিবেশন করে আর রান্নাঘরে গিয়ে ডিম এবং আলু সিদ্ধ করে নিয়ে আসে। এভাবে একদিন বিরিয়ানি রান্না করার পেছনে তাদের প্রায় 1000 টাকা তো খরচা হয়েই যায়। রাত্রিবেলা আবার দীপেশ বাজারে গিয়ে মাটন কিনে নিয়ে আসে, কারণ রাত্রিবেলা তারা আবার মাটন বিরিয়ানি খাওয়ার আবদার করে। তোমার পরিবারের বেশি বেশি বিরিয়ানি খাওয়ার জন্য গোটা বাজারে আমাদের ধার দেনা হয়ে গেছে। আমার এখন বাজারে যেতেই লজ্জা লাগে, কারণ সবাই আমার কাছে টাকা চায়। গায়ে একটা ভালো সোয়েটার নেই, শাল নেই, এদিকে বিরিয়ানি খাওয়ার ঘটা কম নয়। তুমি চিন্তা করো না, কালকে আমি মালিকের কাছ থেকে কিছু টাকা ধার চেয়েছি, আর মালিক টাকা দিলে বাজারের দেনা মিটিয়ে দেবো, আর তোমাকেও কিছু টাকা দেবো। সেই টাকা দিয়ে আমাদের পরিবারের জন্য ভালো শাল সোয়েটার কিনে নিয়ে আসবে, কেমন? দীপেশ পরের দিন কারখানার মালিকের কাছ থেকে 10,000 টাকা ধার করে নিয়ে আসে। সেই টাকা দিয়ে সে কিছুটা বাজারে ধার দেনা মিটিয়ে দেয়, আর রচনাকেও সবার জন্য শাল এবং সোয়েটার কেনার টাকা দেয়। কিন্তু রচনা যখন সবার জন্য শাল এবং সোয়েটার কিনতে যাবে, তখন বৌমা, আমাদের জন্য ভালো ভালো শাল সোয়েটার কেনার পর যা টাকা বেঁচে থাকবে, সেই টাকা দিয়ে মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি নিয়ে আসবে। রচনা এই শুনে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। সে সবার জন্য শীতের জামা কাপড় কিনে নিয়ে আসে। বাড়িতে এসে সবাইকে সে যখন শীতের জামা কাপড় দেয়, তখন সবাই বেশ খুশি হয়। আমি আর বিরিয়ানি কিনে নিয়ে আসতে পারিনি, কিন্তু বিরিয়ানি রান্না করার সরঞ্জাম কিনে নিয়ে এসেছি। আমি আপনাদের জন্য গরম গরম বিরিয়ানি রান্না করে দিচ্ছি। এই কথা শুনে রচনার শ্বশুরবাড়ির লোকেরা খুবই খুশি হয়। রচনা তখনই রান্নাঘরে গিয়ে সবার জন্য ভেজ বিরিয়ানি রান্না করতে শুরু করে। ভেজ বিরিয়ানি রান্না করলে খরচা অনেকটাই কমে যাবে, কিন্তু চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি কিনতে গেলে অনেক টাকা খরচা হয়। বেকার বেকার অতগুলো টাকা খরচা করার দরকার নেই। দীপেশের ধার করে নিয়ে আসা টাকা দিয়ে আমাদের তো সারাটা মাস চালাতে হবে। কিন্তু রচনা যখন সবাইকে গরম গরম ভেজ বিরিয়ানি পরিবেশন করে, তখন সবাই তার উপর খুব রেগে যায়। বৌদি, তোমার এত বড় সাহস, তুমি আমাদেরকে এরকম বেগুন, ফুলকপি, গাজর, পনির দিয়ে বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছ? হতে পারে আমাদের কাছে টাকা নেই, তাই বলে তুমি আমাদেরকে কি বোঝাতে চাইছো? আমরা গরিব, তাই আমরা মাংস দিয়ে বিরিয়ানি খেতে পারবো না? মোটেই না। এতদিন তোমরা চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি অনেক খেয়েছো, তাই আজকে ভাবলাম একটু স্বাদ পাল্টানো দরকার। ভেজ বিরিয়ানি রান্না করেছি, খেয়ে দেখো। তোমাকে এত ভাবতে কেউ বলেনি বৌমা, আমরা ভেজ বিরিয়ানি খাবো না। আমি এখনই আমার ছেলেকে ফোন করে বলছি, ও বাড়ি ফেরার সময় আমাদের জন্য মাংস দেওয়া গরম গরম বিরিয়ানি নিয়ে আসবে। এই বলে তারা ভেজ বিরিয়ানি না খেয়েই টেবিল ছেড়ে উঠে যায়। এমনকি কবিতা দেবী তখনই তার ছেলেকে ফোন করে বিরিয়ানি নিয়ে আসার কথা বলে, কিন্তু দীপেশ একটু চাপে পড়ে যায়। সে আবার তার মালিকের কাছ থেকে 1000 টাকা ধার করে সন্ধ্যাবেলা বাড়িতে ফেরার সময় সবার জন্য বিরিয়ানি নিয়ে আসে। এভাবে পরিবারের সবার বিরিয়ানি খাওয়ার ইচ্ছা মেটাতে গিয়ে দীপেশ তার মালিকের কাছ থেকে অনেক টাকা ধার করে ফেলে। তবুও তার পরিবারের লোকেরা বিরিয়ানি খাওয়া কমাতে পারে না। একদিন দীপেশের শরীর ভালো না থাকার কারণে সে আর কারখানায় যেতে পারে না, আর সেদিনও তাদের বাড়িতে বিরিয়ানি রান্না হয়।
এমন সময় দীপেশের কারখানার মালিক বিমলবাবু তাদের বাড়িতে আসে। তার সাথে আরো অনেক সন্ধ্যাগুন্ডা লোকজনও থাকে। দেখেছিস, এই গরিবদের চালচুলো নেই, কিন্তু শীতকালে বিরিয়ানি খাওয়ার ঘটা আছে। বদমাইশ দীপেশ আমার কাছ থেকে ইতিমধ্যে 30,000 টাকা ধার নিয়েছে, কিন্তু একটা টাকাও তো শোধ করার নাম নেই। আর এখন ওদের বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে। ওদের বাড়িতে খাট বালিশ বিছানা কম্বল যা আছে সবকিছু তুলে নিয়ে আয়। বিমলবাবুর কথা মতো বদমাইশ লোকেরা দীপেশের ঘরে ঢুকে সেখান থেকে বালিশ বিছানা কম্বল এছাড়াও যাবতীয় প্রয়োজনীয় সব জিনিসপত্র তুলে বাইরে বেরিয়ে আসে, যা দেখে দীপেশ এবং তার পরিবার খুব ভয় পেয়ে যায়। বিমলবাবু, বিশ্বাস করুন, আমি আপনার সব টাকা শোধ করে দেবো, কিন্তু দয়া করে শীতকালে আমাদের এরকম কষ্ট দেবেন না। বাড়ি থেকে ভরপুর বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে, আবার বড় বড় কথা বলা হচ্ছে। তোমার নামে যে পুলিশ কেস করেনি, তোমার কপাল ভালো। তাই আগে আমার টাকা শোধ করবি, তারপর এই সমস্ত জিনিসপত্র ফিরিয়ে নিয়ে যাবি, বুঝেছিস? বিমলবাবু এই কথা বলে লোকজনেদের নিয়ে সেখান থেকে চলে যায়, যা দেখে দীপেশের পরিবারের লোকজন খুবই লজ্জায় পড়ে, কারণ আজকে তাদের বিরিয়ানি খাওয়ার লোভের জন্যই এরকম দিন দেখতে হয়। এখনো আপনাদের বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, তাই না? আজকে আপনাদের জন্য গোটা পাড়ার লোকের সামনে আমাদের এরকম অপমান হলো। তার উপরে শীতের মধ্যে খাট বিছানা লেপ কম্বল ছাড়া আমরা কিভাবে ঘুমাবো? আমি আপনাদেরকে অনেকবার বারণ করেছিলাম বিরিয়ানি খাওয়ার জন্য এরকম করবেন না, কিন্তু তার জন্য আপনারা আমাকে অনেক কথা শুনিয়েছেন। এবার আপনারা বুঝুন যে আপনারা কি করবেন। শীতের রাতে তাদের এরকম বালিশ বিছানা কম্বল ছাড়া ঘুমাতে খুবই অসুবিধা হয়। এমনকি ইলেকট্রিক বিল না দেওয়ার কারণে ইলেকট্রিসিটি লাইনও কেটে দেওয়া হয়। ঘরে আলো নেই, শীত থেকে বাঁচার জন্য লেপ কম্বল নেই, না আছে কোনো টাকা, যার ফলে কবিতা দেবী এবং তার পরিবার নিজেদের ভুল বুঝতে পারে, কারণ শীতের মধ্যে তাদের বেশ কষ্ট করতে হয়। এখন বিরিয়ানি খাওয়া তো দূরের কথা, তাদের সামান্য ডাল ভাতও জোটে না। বৌমা, আমাদের ভুল হয়ে গেছে। আমাদের জন্যই আজকে তোমার আর আমার ছেলের এরকম অবস্থা হলো। আমরা যদি বিরিয়ানি খাওয়ার জন্য এরকম বাড়াবাড়ি না করতাম, তাহলে হয়তো আমাদের দিন অতটা খারাপ হতো না। দাদা, বৌদি, তোমরা চিন্তা করো না, আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি জোগাড় করেছি। আমি ওই কোম্পানিতে চাকরি করে যা টাকা পাবো সেই টাকা দিয়ে বিমলবাবুর ধার শোধ করে দেব। রচনার ননদ এবার এক প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে শুরু করে। সে প্রথম মাসে যা টাকা মাহিনা পায় সেই টাকার অর্ধেক বিমলবাবুকে দিয়ে দেয়। তাই বিমলবাবু সেদিনই তাদের বিছানা কম্বল বালিশ সবকিছু ফিরিয়ে দেয়। দীপেশ আবার কারখানায় যাওয়া শুরু করে, কিন্তু আগের থেকে তাদের অবস্থার অনেকটাই পরিবর্তন ঘটে। তবুও রচনা শ্বশুরবাড়ির লোকেরা শীতকালে আর বিরিয়ানি খাওয়ার জন্য পাগলামি করে না, তারা সাধারণ খাবার খেয়েই বেঁচে থাকে। রমা এবং তার স্বামী গোবিন্দ তাদের মেয়ে প্রিয়ার সঙ্গে বাস করত। রমা দ্বিতীয়বারের জন্য গর্ভবতী হয় এবং আবার একটি মেয়ের জন্ম দেয়। গোবিন্দ খুবই খুশি ছিল। সে আরো বেশি পরিশ্রম করতে থাকে তার দুই মেয়েকে মানুষ করার জন্য, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো একদিন হঠাৎ করে হার্ট অ্যাটাকে গোবিন্দ মারা যায়। দুই মেয়ের ভরণ পোষণের সমস্ত দায়িত্ব রমার উপর এসে পড়ে। দুই মেয়ের খাওয়া পড়ার খরচ চালানো রমার পক্ষে খুবই কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সে লোকের বাড়িতে কাজ করতে শুরু করে। লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে সে খুব সামান্য টাকা পেত, তাই দিয়েই সে কোনো রকমে তার দুই মেয়ের ভরণ পোষণ করত। এরকম ভাবে বেশ কয়েক বছর কেটে যায়। এখন রমার দুই মেয়ে স্কুলে পড়ে। রমা তার দুই মেয়েকে ঠিকমতো পেট ভরে খাওয়াতে পারলেও তাদের ভালো জামা কাপড় কিনে দিতে পারত না। একদিন প্রিয়া এবং সুস্মিতা দুই বোন স্কুলে গিয়েছিল। প্রিয়াকে দেখে স্কুলের সকল বাচ্চারা জোরে জোরে হাসাহাসি করতে শুরু করেছিল। সুস্মিতা, সবাই আমাকে দেখে হাসছে কেন রে? আমি তো কিছু বুঝতে পারছি না, কি হয়েছে বলতো? কি জানি দিদি, আমিও তো কিছু বুঝতে পারছি না রে। এই, তোরা সবাই আমার দিদিকে দেখে হাসছিস কেন রে? হাসবো না তো কি করব? তোর দিদির জামা ছেঁড়া, পেছনের দিকে দেখ কতটা পিঠ দেখা যাচ্ছে। ছি ছি ছি, তোরা দুই বোন কত গরিব রে, যে তোদের পরার জন্য জামাও নেই। তোদের বাবা মা কি তোদের নতুন জামা কিনে দেয় না? এ বাবা, কি লজ্জা কি লজ্জা, স্কুলে ছেঁড়া জামা পরে চলে এসেছে। এই, তুই কি স্কুলে সবাইকে তোর পিঠ দেখাতে এসেছিস? এক কাজ কর না, তুই একটা বাসন নিয়ে রাস্তার ধারে গিয়ে বসে পড়।
এরকম ছেঁড়া ফাটা জামা পরে থাকতে দেখে অনেকেই তোকে ভিক্ষা দেবে, আর সেই টাকা দিয়ে আগে একটা জামা কিনবি, তারপর স্কুলে পড়াশোনা করতে আসবি। কি বন্ধুরা, আমি ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ রাজা, তুই একদম ঠিক বলেছিস। এই ছেঁড়া জামাটা পরে একে একদম ভিখারি মনে হচ্ছে। এইভাবে স্কুলের সকল বাচ্চারা প্রিয়াকে নিয়ে হাসি মজা করতে থাকে। প্রিয়া কান্নাকাটি শুরু করে। নিজের দিদিকে কাঁদতে দেখে সুস্মিতার খুব খারাপ লাগে। প্রিয়া সকলের সামনে তার ছেঁড়া জামার জন্য ভীষণ লজ্জায় পড়েছিল। দিদি তুই কাঁদিস না, চল আমরা বাড়ি চলে যাই, আজকে আমরা ক্লাস করব না। আমি কি করে বাড়ি যাব? আমার জামা অনেকটা ছেঁড়া, রাস্তার লোকজনগুলোও তো আমার দিকে তাকিয়ে হাসবে, আমার খুব লজ্জা করছে। কিছু হবে না দিদি, আমি আছি তো। তুই আগে চল, আমি তোর পেছন পেছন যাব। আমি তোর পেছনে সব সময় থাকবো, তোর ছেঁড়া জামা যাতে কেউ দেখতে না পারে। চল দিদি, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। সুস্মিতা তার দিদিকে নিয়ে কোনো রকমে স্কুল থেকে বেরিয়ে পড়ে। সুস্মিতা সারা রাস্তা তার দিদির পেছন পেছন হাঁটতে থাকে। বাড়ি ফিরে আসার পর প্রিয়া খুব কান্নাকাটি করতে থাকে। সুস্মিতাও তার দিদিকে দেখে কাঁদতে থাকে। দুই মেয়েকে কাঁদতে দেখে রমা অবাক হয়ে বলে, তোদের কি হয়েছে? তোরা দুই বোন এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল না, না বললে আমি কিভাবে বুঝবো? কিছু হয়নি, তুমি জেনে কি করবে? তুমি জানলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? বাবা বেঁচে থাকলে হয়তো আজকে এই দিনটা আমাদের দেখতে হতো না। আমি আর কোনোদিনও স্কুলে যাব না। স্কুলে যাওয়া তো দূরের কথা, আমি আর বাড়ির বাইরেও বেরোবো না কখনো। সে কি রে, কিন্তু কেন সেটা তো বল। এই সুস্মিতা, তুই বল তো কি হয়েছে? সুস্মিতা তার মাকে আজকে স্কুলের ঘটনা বলে। দিদি তো ঠিকই বলছে মা, আমরা তো এখন বড় হয়ে গেছি। যখন ছোট ছিলাম তখন আমরা ছেঁড়া ফাটা জামা পরে ঘুরেছি, তখন তো কিছু মনে হতো না। কিন্তু এখন তো আমরা ছোট নেই, এখন ছেঁড়া ফাটা জামা পরলে আমাদের কি লজ্জা করবে না বলো? অত কথা বলে লাভ নেই। তুমি যদি আমাদের নতুন জামা কিনে দিতে পারো তাহলে আমরা স্কুলে যাব, না হলে আমরা আর পড়াশোনাই করব না। তোরা কাঁদিস না রে মা, আমি তোদের জন্য নতুন জামা কিনে আনবো। তোরা কটা দিন অপেক্ষা কর। তোরা এভাবে কাঁদলে আমি কিভাবে ঠিক থাকি বলতো? আমি কিছুদিনের মধ্যেই তোদের জন্য জামা কিনে আনবো, ততদিন তোরা বাড়িতেই থাক। রমা এই বলে তার মেয়েদের সান্ত্বনা দেয়, কিন্তু রমার কাছে দুই মেয়ের জামা কিনে দেওয়ার মতো টাকা ছিল না। সে সারা রাত চিন্তা করতে থাকে কিভাবে তার মেয়েদের জামা কিনে দেবে। পরের দিন সকালবেলা উঠে সে কাজের বাড়িতে চলে যায়। কাজের বাড়িতে কাজ করতে করতেও সে তার মেয়েদেরকে নিয়ে চিন্তা করতে থাকে। কিরে রমা, তোর মন কোথায় থাকে? আমি কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? কিরে এই রমা? ক্ষমা করবেন মেম সাহেব, আসলে আমি একটু টেনশনে ছিলাম। টেনশন পরে করবি, আগে ঠিকমতো কাজগুলো করে নে। আমি আজকে আলমারিগুলো পরিষ্কার করলাম। আলমারি থেকে আমার মেয়ের অনেক পুরনো জামা বেরিয়েছে। জামাগুলো আমার মেয়ে আর পরে না, সব পুরানো হয়ে গেছে। বেকার এই ঝঞ্ঝালগুলো বাড়িতে রেখে লাভ নেই। মেয়েটা সব সময় নতুন নতুন জামা কিনতে থাকে, আলমারিতে রাখার জায়গাই হচ্ছে না। রমা এই কথাটা শুনে খুবই খুশি হয়। সঙ্গীতা দেবীর মেয়ে রমার দুই মেয়ের মতো সমবয়সী ছিল। রমা ভয়ে ভয়ে বলে, মেম সাহেব, এই জামাগুলো কি আপনি ফেলে দেবেন তাহলে? হ্যাঁ বললাম তো, বাড়িতে রাখার জায়গা হচ্ছে না। একটা কথা তুই বুঝতে পারিস না নাকি ঠিক করে? রমা জামাগুলো দেখে খুবই অবাক হয়। মেম সাহেব, এই জামাগুলো পুরানো হয়ে গেলেও জামাগুলো তো খুবই ভালো আছে, এগুলো তো এখনো পরা যাবে। আপনি যদি কিছু মনে না করেন, আমি কি এই জামাগুলো আমার দুই মেয়ের জন্য নিয়ে যাব? হ্যাঁ নিয়ে যা, কি করব আমি এই জামাগুলো নিয়ে? আর এই জামাগুলো পরার মতো আছে বলে আমার তো মনে হয় না। তোর মেয়েরা যদি পরতে পারে তাহলে নিয়ে যা। এখন এগুলো যা বাইরে গিয়ে রেখে আয়, কাজ কমপ্লিট করে বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবি। এই কথা শুনে রমা খুবই খুশি হয়। পুরানো জামা কাপড়ে 3-4টে ব্যাগ ভর্তি হয়ে যায়। সে ভালো করে ব্যাগগুলো একটা সাইডে রেখে দেয়। সে খুবই খুশি মনে তাড়াতাড়ি করে তার কাজ কমপ্লিট করে এবং পুরানো জামা কাপড়গুলো নিয়ে বাড়িতে ফিরে আসে। মা, তুমি চলে এসেছো? মা, এতগুলো ব্যাগে কি আছে? তুমি কি আমাদের জন্য নতুন জামা কিনে এনেছো? আমি নতুন জামা কিনে আনতে পারিনি রে মা, এখন আমি মাহিনা পাইনি। আমি মাহিনা পেলে তোদের দুই বোনের জন্য একটা করে নতুন জামা কিনে আনবো। ততদিনে তোরা এই জামাগুলো পর। আমি এগুলো কাজের বাড়ি থেকে নিয়ে এসেছি, দেখ জামাগুলো খুব সুন্দর। দুই বোন জামাগুলো দেখে খুবই খুশি হয়, কারণ তারা সবসময় কম দামি সস্তা সাধারণ জামা কাপড় পরে এসেছে। বড় লোকেদের স্টাইলিশ পুরনো জামা দেখে দুই বোন উল্লাসিত হয়ে পড়ে। মা, এই জামাগুলো তো খুব সুন্দর। ভালো ভালো জামা তোমাকে কাজের বাড়ি থেকে দিয়ে দিল? হ্যাঁ মা, এই জামাগুলো দারুণ। দিদি এই জামাটা দেখ।
এই জামাটা কিন্তু আমি নেব, এটা অনেক সুন্দর। রমার মনের ভয় কেটে যায়। সে মনে মনে ভয় পাচ্ছিল তার মেয়েরা লোকের দেওয়া পুরনো জামা পরবে কিনা। বড় লোকেদের কাছে যেই জামাগুলো পুরনো মনে হয়েছিল সেই জামাগুলো পেয়ে রমার দুই মেয়ে খুবই খুশি হয়েছিল। তারা পরের দিন থেকে সেই জামাগুলো পরে স্কুলে যাওয়া আসা করতে থাকে। দেখতে দেখতে তারা স্কুল পাশ করে কলেজে যাওয়া শুরু করে। রমা এখনো কাজের বাড়ি থেকে তাদের দুই মেয়ের জন্য জামা নিয়ে আসতো। একদিন রমা বাড়ি এসে খাটের উপর একটা সুন্দর স্টাইলিশ জামা দেখে অবাক হয়ে যায়। প্রিয়া, সুস্মিতা, এই জামাটা কোথা থেকে এলো? এত দামি জামা তোরা কোথায় পেলি? বল, কে দিল তোদের এই জামাটা? রমার কথা শুনে তার দুই মেয়ে হাসতে থাকে। মা, এই জামাটা সুন্দর হয়েছে তাই না? এই জামাটা দিদি বানিয়েছে। দেখো কত স্টাইলিশ আর কত বিউটিফুল হয়েছে। দোকান থেকে জামাটা কিনতে গেলে হাজার হাজার টাকা লেগে যাবে। এটা শুনে রমা অবাক হয়ে যায়। এই জামাটা প্রিয়া তৈরি করেছিস? তুই এত সুন্দর জামা তৈরি করে কবে শিখলি? আর কত সুন্দর ডিজাইন, কি করে করলি? আর তাছাড়া জামাটা তৈরি করার কাপড় কোথায় পেলি? মা, তুমি কাজের বাড়ি থেকে যে পুরানো জামাগুলো নিয়ে এসেছিলে ওই জামার মধ্যে থেকেই একটা পুরানো জামার কাপড় দিয়ে আমি এই জামাটা তৈরি করেছি। মা, আমি জামাটা কেন তৈরি করেছি জানো? আমাদের কলেজে ফ্যাশন ডিজাইনিং কম্পিটিশন আছে। যে সবচেয়ে সুন্দর ড্রেস তৈরি করতে পারবে তাকে আমাদের কলেজ থেকে 2 লক্ষ টাকা দেওয়া হবে। এটা শুনে রমা অবাক হয়ে যায়। 2 লক্ষ টাকা? এ তো অনেক টাকা। তুই যদি টাকাটা জিততে পারিস তাহলে তোদের দুই বোনের আমি ভালো ঘরে বিয়ে দিতে পারবো। আমার আর কোনো চিন্তা থাকবে না। না মা, দিদি যদি ফ্যাশন ডিজাইনিং এর কম্পিটিশন জিততে পারে তাহলে আমাদের জীবন থেকে সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। দিদির ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু টাকার অভাবে দিদি কিছু করতে পারেনি। দিদি ওই টাকাটা পেলে ফ্যাশন ডিজাইনিং এর কোর্স করবে। তারপর দিদি একটা ভালো জায়গায় পৌঁছে যাবে আর আমাদের টাকা পয়সার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ মা, আগে আমরা জীবনে সফল হই, তারপর তুমি আমাদের বিয়ে নিয়ে চিন্তা করবে। তুমি শুধু উপরওয়ালার কাছে প্রার্থনা করো আমি যাতে এই কম্পিটিশনটা জিততে পারি। পরের দিন প্রিয়া কলেজ থেকে মন খারাপ করে বাড়ি ফিরে আসে। কি হলো দিদি, তোর মন খারাপ কেন? আজকে তো আমি কলেজে যাইনি। কেউ কিছু বলেছে নাকি তোকে? না রে বোন, কেউ কিছু বলেনি। আমি এই কম্পিটিশনটা জিততে পারবো না রে বোন। আমার কাছে কোনো মডেল নেই। সবাই বাইরে থেকে প্রফেশনাল মডেলকে হায়ার করে আনবে, যে যার নিজের তৈরি ড্রেস নিজেদের মডেলকে পরাবে। ফ্যাশন শোতে মডেলদের দেখে উইনার ঘোষণা করা হবে। আমি এখন মডেল কোথায় পাবো? দিদি, আমি কি দেখতে সুন্দর না? হ্যাঁ, তুই তো দেখতে আমার থেকেও সুন্দর, কিন্তু কেন এরকম বলছিস কেন? দিদি, তোমার যেরকম ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছা আমারও কিন্তু মডেল হওয়ার খুব ইচ্ছা। হ্যাঁ, আমি প্রফেশনাল মডেল নই ঠিকই, কিন্তু আমি তোমার মডেল হতে চাই। আমরা এই কম্পিটিশন জিতবো কি জিতবো না সেটা উপরওয়ালার হাতে আছে। তবু আমরা দুই বোন শেষ চেষ্টা করব। দুই বোন ফ্যাশন ডিজাইনিং কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য প্রিপারেশন নিতে শুরু করে দেয়। দেখতে দেখতে কম্পিটিশনের দিন চলে আসে। প্রিয়ার তৈরি জামা পরে খুবই সাধারণভাবে সুস্মিতা স্টেজে নামলেও সেই ড্রেসের বিশেষত্ব এবং তার সৌন্দর্য তাকে সবার থেকে আলাদা করে তোলে। সেই কম্পিটিশনে বাইরে থেকে অনেক বড় বড় ফ্যাশন ডিজাইনারদের এবং মডেলদের জজ হিসেবে হায়ার করা হয়েছিল। এই কম্পিটিশনের পর দুই বোনের ভাগ্য পরিবর্তিত হয়ে যায়। প্রিয়াকে ফ্যাশন ডিজাইনারের উইনার হিসেবে ঘোষণা করা হয় এবং সেই সঙ্গে সুস্মিতাকে একজন মডেলিং প্রডিউসার মডেল হিসেবে কাজ করার অফার করে। দুই বোন খুবই খুশি হয়। তারা 2 লক্ষ টাকা নিয়ে বাড়ি ফিরে আসে। মা, আমাদের আর কোনো চিন্তা নেই। আমি ফ্যাশন ডিজাইনিং কোর্সে ভর্তি হব আর সুস্মিতা মডেল হিসেবে কাজ করার সুযোগ পেয়েছে। তোমাকে আর লোকের বাড়িতে কাজ করতে হবে না মা। আমাদের আর খাওয়ার কষ্ট হবে না, নাইবা লোকের বাড়ি থেকে পুরানো জামা চেয়ে পড়তে হবে। রমা তার দুই মেয়ের সাফল্যে খুবই খুশি হয়। কয়েক মাসের মধ্যেই দুই মেয়ের সাফল্যের চূড়া স্পর্শ করে। তারা নিজেদের বাড়ি গাড়ি কিনে ফেলে। দুই বোন প্রত্যেক বছরে গরিব দরিদ্র মেয়েদের জামা কাপড় দান করতে থাকে।